আমার বয়স 18। আমার প্রায় চতুর্থ শ্রেণী থেকেই মাথা ব্যথা। অনেকদিন আগে, প্রায় 1.5-2 বছর আগের কথা, সেদিন আমার অনেক বেশি আর অসহ্য মাথা ব্যথা শুরু হতে থাকে। আমি আবার এর মধ্যে ডায়েট করি ওজন কমানোর জন্য। ডায়েট করার সময়কাল ছিল 2 মাসের মতো। এর মধ্যে আমি 2 বার হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যাই। প্রথমবার ছিল একদিন দুপুরবেলা। আমার দাদি আসতে চেয়েছিল আমাদের ঘরে। আমার দাদির বয়স ছিল 100 বছরের ওপরে, তাই আবোল তাবোল বলা, উল্টাপাল্টা কাজ করা, বয়স বেশি দেখে এরকম করত। কিন্তু আল্লাহর রহমতে সবল ছিল সে। আমার বাবা মা আবার দুপুরবেলায় ঘুমিয়ে থাকতো প্রতিদিন। দাদিও দুপুরবেলা আসতো প্রতিদিন আমার সাথে কথা বলতে। ওই দিন আমি দাদিকে বলি, বাবা মা ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না, একটু পরে আসতে। দাদি যেই যেতে লাগলো, আমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক এমন অবস্থায় আমার চোখ যেন ঝাপসা হয়ে গেল। দাদি যেই যেতে লাগলো, আমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক এমন অবস্থায় আমার চোখ যেন ঝাপসা হয়ে এলো। চোখ খুলতেই দেখি আমার সামনে আমার মা বাবা, ছোট ভাই। আমার শরীরে অনেক ব্যথা। আমি মেঝেতে শুয়ে আছি। পরে বাসায় শুনলাম আমি নাকি চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেছি। এই গেল প্রথমবার। দ্বিতীয়বার একদিন দুপুর 12টার দিকে হবে হয়তো, আমার মা আমাকে একটা কাজ করতে বলে। আমি আমার রুম থেকে বের হতে গেলেই কি জানি আমার সাথে হলো। জ্ঞান ফিরতেই দেখি আমি মেঝেতে শুয়ে আছি, সারা শরীর ব্যথা। এই গেল দ্বিতীয়বার। অনেকেই বলতে পারে এই পড়ে যাওয়া হয়তো আমার ডায়েট করায় শরীর দুর্বল হয়ে গেছে সেজন্য। কিন্তু আমি যাতে শরীর দুর্বল না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণের পদক্ষেপ নিতাম। এরপরে কিছুদিন থেকে শুরু হয় প্রচণ্ড মাথা ব্যথা। সারাক্ষণ মাথা ব্যথা করত। শুধু ঘুম আসলে মাথা ব্যথা করতো না, তাছাড়া ঘুম থেকে ওঠার সাথে সাথে মাথা ব্যথা শুরু হতো। শেষ হতো ঘুমানোর আগে। অতিরিক্ত মাথা ব্যথার কারণে ঘুমও বেশি আসতো না, এবং ঘুম আসতেও অনেক দেরি হতো। আবার ঘন ঘন মাথা ঘোরাতো। বিশেষ করে যখন মাগরিবের নামাজ মসজিদে পড়া হতো, তখন মাথা ঘোরাতো। আর মাথা ব্যথা এমন করত, মনে চাইতো নিজের মাথা নিজেই কেটে ফেলি। মাঝে মাঝে নিজেই নিজের মাথাকে দেয়ালের সাথে বাড়ি দিতাম। আবার মাথায় কোনো লাঠি দিয়ে বাড়ি দিতে থাকতাম। আবার ছোট ভাইকে বলতাম মাথার মধ্যে ঘুষি দিতে। এমন অবস্থা যে মনে হতো এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি এই সময় ঘরে একা থাকতাম। কেউ ঘরে আসলে রেগে যেতাম। কেমন যেন লাগতো, মনে হতো মরে যাই। একটা অন্যরকম কেমন একটা অনুভব করতাম সারাক্ষণ। অনেক কষ্ট লাগতো। ওই অনুভূতিটা আমি মুখে বোঝাতে পারবো না। শুধু একটাই কথা মাথায় আসতো, এরকম অনুভব করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি এর মধ্যে পূর্বের অনেক কিছু ভুলে যাই। কিছুই তেমনভাবে মনে রাখতে পারতাম না। এখন আমি অনেক কিছুই ভুলে গেছি। আস্তে আস্তে মনে পড়ে মাঝে মাঝে। এইসব কারণে সবাই বলে থাকে ডায়েট করার জন্য এমন হচ্ছে। আমি তেমন কারোর সাথে মিশতামও না যে তার কাছে আমি আমার অনুভূতিগুলো শেয়ার করব। আমি প্রথমে তেমনভাবে আমার পরিবারের কাউকে বলিনি যে আমার এরকম অনুভূতি হয়। আর পরে বলার পরেও তেমন গুরুত্ব দিত না। বলতো ডায়েট করার কারণে এমন হয়, আর আমি অতিরিক্ত চিন্তা করি তাই এমন হচ্ছে। তারপরে এইসব বলার মতো আর কোনো মানুষও নেই। তাও অনেক বলতে বলতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রথমে পরিচিত একজন মেডিসিনের বিশেষজ্ঞের কাছে যাই। তিনি আমার খারাপ লাগা, দুর্বল লাগা, মাথা ব্যথার কথা শুনে কিছু ঔষধ দেন। ওইগুলো খেয়ে তেমন কোনো কাজ হয় না। ডাক্তার আমাকে সাথে সিটি স্ক্যান করতে বলে, তবে এতেও কিছু ধরা পড়ে না। তাও সেই ওষুধগুলো 1 মাসের মতো খাই আমি। কোনো উন্নতি না হওয়ার কারণে তিনি আমাকে একজন নিউরোলজির ডক্টরের কাছে যেতে বলেন। উনি পূর্বের দেয়া ডাক্তারের ঔষধ দেখে বলে, এর থেকে আর বেশি ওষুধ কি দিব। তারপরেও সে আরও 4টার মতো টেস্ট করতে দেয়। সেগুলোতেও কোনো সমস্যা ধরা পড়ে না। তারপর সে আরও কিছু ঔষধ দেয়। এই ঔষধ খেয়েও তেমন কোনো কাজ হয় না। তার দেয়া ঔষধও অনেক দিন খাওয়া হয়, ফলাফল ওই একই, তেমন কোনো উন্নতি হয় না। পরে একদিন সোশ্যাল মিডিয়া সাইটে একটা বিদেশি ভাইয়ের ভিডিও দেখি। ভিডিওটি ছিল 4টি ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ নিয়ে। সেখানে শুনি সারাক্ষণ মাথা ব্যথা থাকা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ।
এই দেখে আমি আমাদের মসজিদের ইমামের কাছে গিয়ে বলি সবকিছু। এইসব কথা হুজুরকে বলার পরে হুজুর বলে, হ্যাঁ, এটা হতে পারে। পরে সে তার পরিচিত একজন হুজুরের কাছে নিয়ে যায়। তার কাছে যাওয়ার পর জানতে পারি আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার সাথে 2টা খারাপ পরিচালন করা হয়েছে। আমাদের ঘরের মাটির কাছে 3 জায়গায় 3টি জিনিস পোতা আছে এবং আমাদের খাবারের সাথে কিছু খাওয়ানো হয়েছে। এর দ্বারা বোঝা যায় কোনো কাছের মানুষই এই কাজ করেছে। তবে সময় স্বল্পতার কারণে কাছের কে করেছে তা জানতে পারিনি। তো হুজুর ওই দিনই খারাপ পরিগুলোকে বন্দি করে দিয়ে দেয়। আমি পরে ওটা ফেলে দিয়ে আসি। ঘরের নিচে পুঁতে রাখা জিনিসগুলো জিনের মাধ্যমে উঠিয়ে ফেলে হুজুর। তার পরের দিন আবার আমাদের মসজিদের ইমাম আবার ওই হুজুরের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসে এইসব পুরোপুরি দূর করার জন্য। সাথে কিছু নিয়ম কানুন ছিল। আমি তখন সবকিছু নিয়ম করে করতাম। এর মধ্যে আমার মাকে একদিন রাতে কে জানি থাপ্পড় দিয়েছিল, কিন্তু তখন মা ছাড়া কেউ ঘরে ছিল না। আমি কিছু কারণে ভুলে একটা বড়সড় নিয়ম ভেঙে ফেলি। তারপর তেমন কাজ হতো না আর হুজুরের দাওয়া দিয়ে। এখন আর ওই নিয়ম কানুনগুলো মানা হয় না অনেক দিন। আবার ওই হুজুরের কাছে যাওয়া হয়ে ওঠেনি আমার পরিবার আমাকে সাপোর্ট না করার কারণে। একটা মানুষের কাছে পরিবারের সাপোর্ট না পাওয়া অনেক দুঃখজনক জিনিস। এখন আবার আগের মতো খারাপ লাগে না। হয়তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাবও কেটে গেছে, কিন্তু আজও আমি তেমন শান্তিতে ঘুমাতে পারি না। অনেক ভয়ঙ্কর স্বপ্ন আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। মাঝে মাঝে কেউ যেন আমাকে ঘুমের মধ্যে কিছু করতে চায়। আজও আমার মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করে এবং সবসময় হালকা মাথা ব্যথা থাকেই। সম্প্রতি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখে আমাদের এলাকার মসজিদে একজন লোক আসে। লোকটি কালো জাদু করে। লোকটি মসজিদের সিঁড়িতে বসে কালো জাদু করতে চায়। সেখানে মসজিদের মুয়াজ্জিনও ছিল এবং কিছু ছোট ছেলে ছিল। আমি লোকটিকে বলি, আমাকে কে কালো জাদু করেছিল? এর জন্য সে একটা মুরগি চায় আর নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা চায়। আমি তাকে সেগুলো এনে দিই। পরে সে কালো জাদু করতে থাকে। আমি স্বপ্নে বুঝতে পারি সে শয়তানের পূজা করে কালো জাদু করছে। তবে কে আমাকে কালো জাদু করেছে তা শুনতে পারিনি। আমার সাথে আরেকটা সম্প্রতি ঘটনা ঘটেছে। রাত তখন 3টা বাজে, হয়তো আমি ঘুমাবো। তখন কিছু একটা আমার মা বাবার শোয়ার রুম থেকে আমার দিকে ছুটে এসে আমার উপরে বসে পড়ে। আমি দোয়া পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। একটু পরে কালো সেই জিনিসটা আমার ওপর থেকে উঠে যায়। আমি তেমন ভয় পাইনি, কারণ প্রায়ই এরকম হয় আমার সাথে, কিন্তু এটা একটু আলাদা ছিল। এটা হওয়ার পরে আমি আবার ডান দিকে কাত হয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই কেউ যেন শব্দ করে এসে আমার গলা চেপে ধরল। আমি তখন শুধু ঘুমের দোয়া পাঠ করতে পারছিলাম, কিন্তু সে আমাকে ছাড়ছিল না। এরকম আরো অনেক বিষয় ঘটে গিয়েছে আমার জীবনে এই ব্ল্যাক ম্যাজিক করার পরে। তবে আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক সুস্থ আছি। আমার নাম রনক। আমার বাসা দোহার। আমি সৌদি প্রবাসী। আমার নানুর কাছ থেকে অনেক আগে শুনেছিলাম ঘটনাটি। নদীর পানিতে ঢেউয়ে চাঁদের অবয়ব ইচ্ছে মতো নাচছে তখন। রতন নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে। নৌকা ভাসছে নিজের ইচ্ছে মতো। একটু পর জাল টানা শুরু করলো রতন। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে পাত্রে রাখছে। মাছ ধরতে ধরতে ওর নৌকা একটা চরে এসে আটকায়। অনেক পরিশ্রম হয়েছে এতক্ষণ ওর। নৌকার গলুয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর নৌকা থেকে চরে নামলো। আগে কখনো এখানে আসেনি। পুরো চরটা ছোট ঝোপঝাড় আর ফসলের খেতে ভরা। শুধু চরের মাঝখানে ছোট একটা ঘর দেখা যাচ্ছে, যেখানে আলো জ্বলছে। রতন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎও দেখলো একটা গরু খেতে ঘাস খাচ্ছে। অবাক হলো খুব। এই জনমানবহীন চরে গরু কোত্থেকে আসলো? একটু সামনে গিয়েও দেখলো গরুটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎই উধাও হয়ে গেছে যেন। থমকে দাঁড়ালো রতন। তখনও দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে। রতনের মাথা যেন ঘুরছে। এতক্ষণ তো
কাউকে দেখে নিও, তাহলে এই লোকগুলো হঠাৎ কোত্থেকে আসলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবাই খুব বিষণ্ণ, আর সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে অবিরত রক্ত ঝরছে। রতন ভয়ে ঘরের দিকে দৌড় দিল। ও ভাবল ঘরে হয়তো মানুষ আছে। ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটতে থাকলো। ওর কাছে মনে হলো পেছন থেকে কে যেন বারবার ওকে বাধা দিচ্ছে। রতন কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। ঘরের সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে উঁকি দিল সে। তখন যা দেখল তাতে ওর রক্তহীন হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভেতর, আর দুজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত লাশটার মাংস খুবলে খুবলে খাচ্ছে। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। আশেপাশে আর কাউকে দেখতে পেল না। দৌড়ে সোজা ও নৌকার কাছে চলে আসলো। কোনো রকমে ঠেলে নৌকাটাকে পানিতে নামিয়ে জোরে জোরে দাঁড়াইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো সে। তবে বুক এখনো কাঁপছে তার। হাত ব্যথা হয়ে গেছে তার বাইতে বাইতে। তারপরও থামছে না সে। কিছুক্ষণ পর তীর দেখতে পেল। খুশি মনে দাঁড় বাইতে লাগলো সে। তীরের কাছাকাছি আসতে রতন লাগতেই নামলো নৌকা থেকে। তীরে এসে চোখ বন্ধ করে বালিতে শুয়ে পড়ল সে। একটু পর চোখ খুলল। চোখ খুলেই দেখে সেই ঝুলন্ত লাশটা ওর পাশে পড়ে আছে। চোখগুলো খোলা, জিহ্বা বাইরে বের হয়ে আছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল সে। চারপাশে তাকিয়ে বুঝতে পারল ঘুরে ফিরে ও আবার আগের চরে এসে পড়েছে। দৌড়ে সে নৌকায় গেল। নৌকায় উল্টো দিকে ফিরে দুজন লোক বসে আছে। রতন নৌকায় উঠতে লোকগুলোর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটু চামড়া বা মাংস নেই, শুধু কোটরে চোখ দুটো রক্তের ন্যায় জল জল করছে। দাঁতগুলো বেয়ে রক্ত ঝরছে। চারপাশের বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর সহ্য হলো না রতনের। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল তার। চোখ খুলে তাকিয়ে দেখতে পেল ও নৌকার গোলে শুয়ে আছে, আর একজন লোক তার পাশে বসে আছে। সকাল হতে শুরু করেছে তখন। অন্ধকার কাটছে ধীরে ধীরে। রতন উঠে বসল। আপনি কেডা? আমি কালু মাঝি। তুমি কেডা? এখানে কি করো? রতন তখন এতক্ষণ ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো বলল। সব শুনে কালু মাঝি বলল, এই সত্য খুব ভয়ানক। দুইটা পিশাচ থাকে এখানে, ওরা মানুষের গোস্ত খায়। তোমার কপাল তো ভালো নিয়া বাচ্চা গেছো। এই রাত বিরাইতে মাছ ধরো না। রতন খারাপ তোলালো। তোমার বাড়ি কই? পাশের গায়ে আমি থাকি। কালু মাঝি রতনকে বলে, এই মাছ কয়টা আমার বাড়িতে দিয়ে আইবা ভাই, আমি কামে আরেক জায়গায় যাবো। দিয়ে আইলে খুব উপকার হইতো। এই বলে কালু মাঝি রতনকে বেশ কিছু মাছ দিল। রতন বলল, আচ্ছা দিয়া মনে। কালু মাঝি খুশি হলো খুব। রতন নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকাল হয়ে গেছে তখন, সূর্য উঠেছে। রতন মাছগুলো নিয়ে কালু মাঝির বাড়িতে গেল। একজন বুড়ো মহিলা উঠানে বসেছিল। রতন মহিলাটিকে জিজ্ঞাসা করলো, এটা কি কালু মাঝির ঘর? হ, তুমি কেডা? আমি রতন। এই কয়টা মাছ পাঠাইছে, এ কামে গেছে, পরে আইব। রতনের কথা শুনে অবাক হলো বুড়ো মহিলাটা। কালু? কালু পাঠাইছে মাছ? কেমনে? আমার পোলা তো মেলা দিন আগে মরে গেছে। ওর লাশ নদীতে ভাইসে আইছে। ওর লাশের হুদা মুখটাই চিনছি আমরা। পুরা শরীরে কোনো গোষ্ঠ আসছিল না। আমরা এখনো জানি না কালু কেমনে মরছে। বুড়ো মহিলার কথা শেষ হওয়ার সাথে সাথে রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে আসলো। ও এখনো ঘরের মাঝে আছে। বুড়ো মহিলার কথাগুলো ওর বুকে কাঁপুনি ধরিয়েছে আবার। ধীরে ধীরে ও বুঝতে পারলো কালু মাঝি কিভাবে মারা গেছে, আর তার আত্মাই গত রাত ওর প্রাণ বাঁচিয়েছে। মনে মনে ধন্যবাদ দিল তাকে। আর কালু মাঝির ওই কথাটাও হয়তো সারা জীবন মনে রাখবে। এই রাত পেরেইতে মাছ ধরো না আর।